আজকে তোমাদের সাথে ক্লাসে যেটা শুরুতেই বলে রাখি, আমরা একটা ফার্স্ট চ্যাপ্টারের যে তোমার টপিকগুলো, সেই টপিকে একটা জিনিস স্কিপ করেছিলাম বিকজ তোমাদের ইয়ের সাথে ল্যাবের সাথে আমাদের কিছু ল্যাগ হয়ে যাচ্ছিল। সো ওই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য আমরা ছোট একটা টপিক আমরা স্কিপ করে পরের বার্নলের থিওরাম ওটাতে চলে গিয়েছিলাম। সো আমি আজকে ওইটা কমপ্লিট করব। সো ওই ফ্লো নেটের পার্টটা কমপ্লিট করার জন্য তোমাদের ছোট ছোট কতগুলো টার্ম এখানে আমাদের মানে ইন্ট্রোডাকশন বলতে পারো, এই টার্মগুলো তোমাদের জেনে থাকতে হবে। এখন যেটা হচ্ছে যে এই টার্মগুলো আসলে ফিজিক্স রিলেটেড এবং এটাতে অনেক ধরনের যে ইকুয়েশন গুলোর ব্যবহার করা হয়েছে, মোস্টলি এটা ডেরাইভেশন গুলো তোমাদের শেখার দরকার নাই। কারণ হচ্ছে এটা ডেরাইভেশন গুলো আসলে ল্যাপ্লাস ফুরিয়ার দিয়ে করা, এবং তোমাদের এই কোর্সের জন্য এটার স্কোপ আসলে লিমিটেড। এটার জন্য তোমাদের এগুলো শেখার দরকার নেই, কিন্তু তোমাদের এই টার্মগুলো জানা থাকতে হবে। কারণ টার্মগুলো জানা না থাকলে, ডেফিনেশন গুলো জানা না থাকলে পরে তোমাদের পরবর্তীতে যখন তোমরা অ্যাডভান্স কোনো কিছু করবা তখন হয়তো এটার জন্য তখন প্রবলেম হতে পারে। তাই তোমাদের টার্মগুলো জানা থাকতে হবে। এবং তোমাদের পরীক্ষার জন্য যেটা বলে রাখি সেটা হচ্ছে যে এই রিলেটেড যে প্রবলেমগুলো আসতে পারে সেটা একদমই সিম্পল টাইপের প্রবলেম আসবে, যে তুমি জাস্ট এই কনসেপ্টটার অ্যাপ্লিকেশন করতে পারো কিনা, দ্যাটস ইট। সো এটা ডেরাইভেশন গুলো তোমাদের শেখার দরকার নেই, যদিও আমি কিছু ছোট ছোট জিনিস, ছোট ছোট ডেরাইভেশন এখানে অ্যাড করেছি, বাট এটা জাস্ট তোমাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটার জন্য, আদারওয়াইজ তোমাদের এটা শেখার দরকার নেই। বাট ডেফিনেশন গুলো শিখবা, প্রত্যেকটার সাথে রিলেটেড জাস্ট যে ইকুয়েশন গুলো আমি বলে দিব সেই ইকুয়েশন গুলো শিখবা। সো ফার্স্ট যে জিনিসটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে ডাইভারজেন্স এন্ড কার্ল। ডাইভারজেন্স এন্ড কার্ল এটা তোমরা নাম দুটো শুনেই বুঝতে পারছো যেটা। সো ডাইভারজেন্স হচ্ছে যে একটা ফ্লুইডের যে টেন্ডেন্সি থাকে ডিসপার্স করার অর এক জায়গায় কালেক্ট করার। মানে জিনিসটা এটা যদি তোমরা যদি চিন্তা করো তাহলে একটা ধরো একটা সোর্সের মতো, একটা সোর্স থেকে যখন তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এরকম করে ওয়েভ হয়, সেম ফ্লুইডের ক্ষেত্রে ওই জিনিসটা পসিবল। সো যে ফ্লুইডের যে টেন্ডেন্সিটা টু কালেক্ট অর ডিসপার্স এট এ পয়েন্ট, সেটা হচ্ছে তোমার ডাইভারজেন্স। আর কার্ল হচ্ছে যে ফ্লুইডের যে টেন্ডেন্সি টু সোয়ার্ল অ্যারাউন্ড এ পয়েন্ট। সো তোমার যে দুটো ফিগার সেগুলো দেখে বুঝতেছো, এটা হচ্ছে তোমার ডাইভারজেন্স, যে একটা পয়েন্ট থেকে ফ্লুইডের আউটওয়ার্ড যাওয়ার যে টেন্ডেন্সি, অর ইনওয়ার্ডও হতে পারে, মানে জাস্ট এই অ্যারোগুলা ভিতরের দিকেও হতে পারে। আর কার্ল যেটা, সেটা হচ্ছে যে একটা পয়েন্টের এগেইনস্টে এটা সোয়ার্ল করার যে টেন্ডেন্সি। তো ডাইভারজেন্স এটা একটা স্কেলার ফাংশন, এটা মানে তোমার যেটাকে ডট প্রোডাক্ট বলো, সো ডট প্রোডাক্ট দিয়ে এটাকে আমরা প্রকাশ করতে পারি। সো এটা হচ্ছে ডাইভারজেন্স উইথ ডট। আর এটা হচ্ছে কার্ল, সেম নোটেশন বাট উইথ আ ক্রস। সো ডাইভারজেন্স ইজ স্কেলার ফাংশন, এবং ডাইভারজেন্স মেজার করে হচ্ছে আউটফ্লোয়িংনেস অফ আ ভেক্টর ফিল্ড। সো আউটফ্লোয়িংনেস বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে এখানে, সো এটা ভেলোসিটি ফিল্ড যদি ভি দিয়ে প্রকাশ করি, তাহলে ডাইভারজেন্স অফ ভি এট এ পয়েন্ট হবে হচ্ছে তোমার আউটফ্লো অফ দ্য ফ্লুইড মাইনাস দ্য ইনফ্লো। সো ফাইনালি তুমি একটা রেজাল্টেন্ট পাবা। আর কার্লের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে কার্লের যে ভেক্টর ফিল্ডটা থাকবে, সে ধরো এই পয়েন্ট পি, এই পার্টিকেল গুলো পি এর সাথে যে রোটেট করবে, যে এক্সিস পি বরাবর যে এক্সিসটা সেটাতে যে রোটেট করবে সেটাকে আমরা বলছি কার্ল। এবং এটা হচ্ছে একটা ভেক্টর ফাংশন, যেটা আমরা জানি যে যেভাবে ভেক্টর প্রোডাক্ট বের করতে হয় সেটা। এখন তোমাদের জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা একটু সামারি আকারে এখানে যেটা বলা আছে, সেটা হচ্ছে যে তোমার ডাইভারজেন্স হচ্ছে আমরা প্রকাশ করতে পারি, যেটা তোমাদেরকে আগেই দেখালাম আমি, যে এখানে যেটা ডেল্টা ভি এক্স বাই ডেল্টা এক্স, ডেল্টা ভি ওয়াই বাই ডেল্টা ওয়াই, ডেল্টা ভি জেড বাই ডেল্টা জেড, এটাকে আমরা যদি তোমার এক্স ওয়াই এন্ড জেড ডিরেকশনের ইউ ভি ডাব্লিউ এটা দিয়ে প্রকাশ করি, তাহলে এই ডাইভারজেন্স আমরা বলবো যে ডাইভারজেন্স অফ ভি হবে হচ্ছে তোমার ডেল্টা বাই ডেল্টা এক্স ইউ, ডেল্টা বাই ডেল্টা ওয়াই ভি, আর ডেল্টা বাই ডেল্টা জেড ডাব্লিউ। সো এইটা সবাই মাথায় রাখবা। আর যদি ইনকম্প্রেসিবল ফ্লো হয়, ইনকম্প্রেসিবল ফ্লো এর জন্য ডাইভারজেন্স হচ্ছে 0। সো তার মানে এই যে আমরা প্রোডাক্টটা বের করলাম সেটা ইকুয়াল টু হবে 0।
এবং এটা কন্টিনিউটি ইকুয়েশনকে তখন স্যাটিসফাই করবে। তো তাহলে আমরা শুরুতে যে কথাটা বললাম যে সোর্স আর সিঙ্ক এই দুইটা কখন হবে? সোর্স হবে যখন কি হবে তোমার পজিটিভ ডাইভারজেন্স, মানে সোর্স বলতে যখন আউটওয়ার্ড একটা ফ্লো যাবে তখন সেটা হচ্ছে তোমার পজিটিভ ডাইভারজেন্স, আর নেগেটিভ ডাইভারজেন্স হচ্ছে যখন ডাইভারজেন্স যেটা সেটা হচ্ছে লেস দেন 0 which indicates a sink, that means তখন ফ্লোটা হবে কি ইনওয়ার্ড। আচ্ছা, কার্ল যেটা সেটা কার্ল তো সেম তোমাদেরকে বললাম, এটাকে প্রকাশ করছি আমরা ক্রস প্রোডাক্ট দিয়ে। সো কার্ল অফ ভি হবে এটা, এটা আগের পেজে বলা ছিল। সো কার্ল যেটা সেটা ইন্ডিকেট করে হচ্ছে ভর্টিসিটি। ভর্টিসিটি এটা নিয়ে তোমাদের সাথে আমাদের কথা হচ্ছিল যে অনেকে দেখা যায় না যে তোমার একটা ফ্লো হচ্ছে তো নদীর মাঝখানে বা কোথাও একটা এরকম সোয়ার্লের মতো হয় একটা ওয়াটারে, সেটাকে এটা ভর্টিসিটি বলে। সো কার্ল এটার ভর্টিসিটিটাকে ইন্ডিকেট করে। সো আমি এখানে তোমাদের একদম ছোট ছোট যে টার্ম গুলো, ছোট ছোট ইকুয়েশন গুলো, কনসেপ্ট গুলো সেটাকে কভার করার চেষ্টা করেছি। সো তোমাদের ডিপ ডাউন এটাতে যাওয়ার দরকার নাই, কিন্তু কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, মানে ছোট ছোট অ্যাপ্লিকেশন গুলো আসলে যেন তোমরা করতে পারো। সে ফর এক্সাম্পল একটা প্রবলেম এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে is the continuity equation for steady incompressible flow satisfied if the following velocity components are involved? So তোমার এখানে u, v আর w দেয়া আছে। So u equal to হচ্ছে 2x square minus xy plus z square, v equal to হচ্ছে x square minus 4xy plus y square, আর w equal to হচ্ছে minus 2xy minus yz plus y square. So তোমাদেরকে বলা হচ্ছে যে এই স্টেডি ইনকম্প্রেসিবল ফ্লো এটাকে স্যাটিসফাই করে কিনা। তো আমরা আগের স্লাইডে যেটা বললাম যে কন্টিনিউটি ইকুয়েশনকে স্যাটিসফাই করবে if when we have del u by del x plus del v by del y plus del w by del z এটা যদি 0 হয় তখন আমরা তাহলে এই তিনটা বের করব, u v এবং w, এই তিনটা u v w, তোমার u v w দেওয়া আছে। সো ডেল্টা এটা সবগুলো বের করে দেখবা যে এটা ইকুয়াল টু 0 কিনা। if it's 0 then it's continuously satisfied continuity equation. এরপরে এই প্রবলেমটা হচ্ছে ডিফাইন আ ভেক্টর ফিল্ড। তোমাদের যদি একটা ভেক্টর ফিল্ড দেয়া থাকে, সে v দেয়া আছে 2 dimensional x square minus y square I plus 2xyz. So compute the divergence and determine whether the point 1 2 মানে 1 2 পয়েন্টে x আর y এর ভ্যালু যখন 1 2 is a source or a sink. এখন দেখি আমি যে ছোট কথাগুলো বললাম সেটা তোমরা বুঝতে পারছো কিনা, এটা আমাকে করে এটা রেজাল্টটা বলো। তোমাদের সময় দিচ্ছি আমি 1 মিনিট। ম্যাম এটা সোর্স তোমার ডাইভারজেন্সের ভ্যালু কত আসছে? আসছে ডাইভারজেন্সের ভ্যালুটা বলবা। ম্যাম 4 আসছে 4। তাহলে এটা কি পজিটিভ? ম্যাম যেহেতু পজিটিভ সোর্স হবে। সোর্স হবে। ভেরি গুড। তোমার রোল কত? ম্যাম 29। 29। ওকে, এটা কি বুঝতে পারছো সবাই? সো তোমাদের যদি একটা ভেক্টর ফিল্ড দেয়া থাকে, সেই ভেক্টর ফিল্ডে তোমাদের এটা 2 ডাইমেনশনাল দেয়া আছে, 3 ডাইমেনশনাল থাকতে পারে। জাস্ট এটা ডাইভারজেন্স বের করে সেটা সেই পয়েন্টের জন্য সোর্স অর সিঙ্ক বের করা। সো এটা ছোট অ্যাপ্লিকেশন হিসেবে এই ধরনের প্রবলেমগুলো থাকতে পারে। এরপরে হচ্ছে যে টোটাল যে তোমার একটা ফ্লুইডের ডিফরমেশন, ডিফারেন্ট টাইপ অফ ডিফরমেশন, এটা কেন আমাদের দরকার? সে যখন একটা ফ্লুইড একটা স্ট্রেট লাইনে যায় সেটা হয়তো সে এক পজিশন থেকে আরেক পজিশনে যাচ্ছে, তার একটা ট্রান্সলেশন হতে পারে। বাট যখন একটা ফ্লুইড ধরো যখন এটা সোয়ার্ল হয়, এটার মধ্যে ভর্টিসিটি থাকে, এটার মধ্যে সার্কুলেশন হয়, এটার মধ্যে রোটেশনাল ফ্লো হয়, তখন এটা কিন্তু খুব সিম্পল না। এই পুরো ব্যাপার যেটা ঘটে সেটার মধ্যে অনেকগুলো ভাবে জিনিসটা হতে পারে, এবং সেই সবগুলো যে ফান্ডামেন্টাল ডিফরমেশন গুলো, সেই ডিফরমেশন গুলো সবগুলো একসাথেও হতে পারে। So fluid mechanics, so an element may go on 4 fundamental types of motion or deformations. The first one is a translation, which is the very simple one from one point to another point you can have the translation.
রোটেশন যেটা তোমার একই পজিশনে থেকে রোটেশন হতে পারে, সেটা সামনে যখন ফ্লোটা যাবে, যখন এটা ফরওয়ার্ড গোয়িং অর ব্যাকওয়ার্ড গোয়িং, তখন সেই পজিশনে থেকেও তার মধ্যে রোটেশন হতে পারে। আবার একটা হচ্ছে লিনিয়ার স্ট্রেন। তোমাদের ছবিগুলো দেখে তোমরা নিশ্চয়ই এটার মানে অ্যাটলিস্ট একটা মিনিমাম ধারণা হচ্ছে যে কোনটা কি মিন করে। লিনিয়ার স্ট্রেন হচ্ছে তোমার, অথবা এটাকে এক্সটেনশনাল স্ট্রেনও বলে, তোমার এটা ডাইমেনশন যে কোনো একদিকে তার পূর্ববর্তী ডাইমেনশনের থেকে বেশি হওয়া। তারপরে হচ্ছে তোমার শিয়ার স্ট্রেন যেটা, সেটা তোমরা দেখে বুঝতে পারতেছো যে এটা মানে কোনো ওয়ান ডাইমেনশনাল না, এটা তোমার এটা প্রত্যেকটা যে সাইডস, সেই সাইডস গুলোর মধ্যে এক ধরনের স্ট্রেন তৈরি হয়। সো অল ফোর টাইপস অফ মোশন এন্ড ডিফরমেশন ইউজুয়ালি occurs simultaneously when you have the rotational or circulatory flow. সো এটা তোমাদের এইটা একটু জানা থাকতে হবে। এরপরে হচ্ছে সার্কুলেশন, ভর্টিসিটি এন্ড রোটেশন। এই সবগুলো জিনিস মোটা দাগে অলমোস্ট সেম, বাট ছোট ছোট কিছু ডিফারেন্স থাকে। যেমন হচ্ছে তোমার সার্কুলেশন বলতে আসলে তোমার একেবারে ধরো সবকিছুই এটার মধ্যে চলে আসে। এটার মধ্যে এটা একটা ম্যাক্রোস্কোপিক মেজার, কারণ এটা সার্কুলেশন বলতে সেটাতে ভর্টিসিটিও আছে, সার্কুলেশন বলতে সেটাতে রোটেশনও আছে, বাট আলটিমেটলি ভর্টিসিটি এন্ড রোটেশন সার্কুলেশনে ডিফার করে কিছু স্পেসিফিক জায়গায়। সো সার্কুলেশন যেটা ম্যাক্রোস্কোপিক মেজার, সেটা কি ডিফাইন করে? লাইন ইন্টিগ্রাল অফ ভেলোসিটি ফিল্ড অ্যালং এ ফ্লুইড এলিমেন্ট। আর এটা একটা স্কেলার কোয়ান্টিটি। ভর্টিসিটি এটা মেজার করে, এটা একটা মাইক্রোস্কোপিক মেজার অফ দ্য রোটেশন অফ ফ্লুইড defined as the curl of the velocity vector, যেটা তোমাদের আগে বললাম যে আমি কার্ল দিয়ে যেটা মেজার করে সেটা হচ্ছে ভর্টিসিটি। এটা একটা স্যাটেলাইট ইমেজ অফ হারিকেন নিয়ার ফ্লোরিডা কোস্ট। এটা কিভাবে তোমার একটা ওয়াটার ড্রপলেট এয়ার এবং সবকিছুর সাথে মিক্স হয়ে এটা কিভাবে একটা কাউন্টার ক্লকওয়াইজ একটা মোশন তৈরি করছে, সেটার মধ্যে তোমার আসলে সার্কুলেশন, এটার মধ্যে তোমার ভর্টিসিটি এবং এটার মধ্যে রোটেশন, সবগুলোর একটা এক্সাম্পল হিসেবে তোমরা এটাকে দেখতে পারো। এরপরে হচ্ছে তোমার আসলে সার্কুলেশনটা তৈরি হয় কিভাবে, এটা তো সবাই যেটা আমরা জানি সেটা হচ্ছে তোমার ট্যানজেনশিয়াল যে ভেলোসিটি কম্পোনেন্টটা থাকে, সেটার কারণেই আসলে যে সোয়ার্লটা তৈরি হয়, এবং সেই সোয়ার্লটাই তো সার্কুলেশন বলে। এটাকে আমরা ক্যাপিটাল গামা দিয়ে প্রকাশ করি। ক্যাপিটাল গামা হচ্ছে যেটা আগে বললাম লাইন ইন্টিগ্রাল অফ দ্য ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি। তো এই ক্যাপিটাল গামা যেটা, সেটা যখন তোমার ডিফারেন্সিয়াল হিসেবে আমরা এটাকে মেজার করব, তখন এটা একটা ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি থাকবে ডেল্টা ক্যাপিটাল গামা। তো এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, দেখো এখানে সে ধরো একটা পার্টিকেল, সেই পার্টিকেলের চারটা সাইড এ বি সি ডি, এবং যে অ্যারোটা দেওয়া হয়েছে, যে এখানে অ্যারোটা দেওয়া হয়েছে, এই অ্যারো দিয়ে বোঝাচ্ছে যে ডিরেকশন। তো আমি যে এই সার্কুলেশনটা যে তৈরি হচ্ছে সেটা ডিরেকশন বোঝানোর জন্য এই অ্যারোটা। তাহলে এই অ্যারো অনুযায়ী আমাদের ফ্লোটা হচ্ছে কি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। এই হচ্ছে তোমার সার্কুলেশনটা। এখন এখানে আমি যে জিনিসটা দেখাচ্ছি, এটা তোমাদের শিখতে হবে না। হ্যাঁ, এটা শিখতে হবে না। বাই দ্যাট আমি বুঝাচ্ছি যে এটা ডেরাইভেশনটা তোমাদের শেখার দরকার নাই। জাস্ট এটা কনসেপ্টটা যেটা, সেটা আমি এক লাইনে এটা বলে যাচ্ছি। এখানে আবার তোমাদের ওই কার্লের ব্যাপারটা মনে করানোর জন্য এটা বলা হচ্ছে যে কার্ল হচ্ছে একটা ভেলোসিটি ভেক্টর এবং এটা কিভাবে হয়। সো এটা যে তোমার ডেল্টা ক্যাপিটাল গামা যেটা, সেটা হচ্ছে দেখো এ থেকে বিতে, এ থেকে বি এটা তো ডিএক্স এবং এটা ডিওয়াই, এটা যেহেতু এটা স্কোয়ার, সো সব ডাইমেনশন সেম। সো মিন ভেলোসিটি অ্যালং এবি, এবি তে মিন ভেলোসিটি যেটা তুমি এইটা আমরা ক্যালকুলেট করব কিভাবে এটা ঘুরতেছে। মিন ভেলোসিটি অ্যালং এবি এবং এটা ডিফারেন্সিয়াল হচ্ছে ডিএক্স। মিন ভেলোসিটি অ্যালং বিসি, দেখো এটা হচ্ছে এদিকে, এবং এখানে কিন্তু আমরা ধরে নিচ্ছি যে কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ। তারপরে হচ্ছে তোমার মিন ভেলোসিটি অ্যালং সিডি, এই যে মিন ভেলোসিটি অ্যালং সিডি এবং মিন ভেলোসিটি অ্যালং ডিএ, এই হচ্ছে মিন ভেলোসিটি অ্যালং ডিএ। সো এভাবে এই সবগুলো কম্পোনেন্টকে একসাথে করে আলটিমেটলি আমরা সার্কুলেশনটা পাচ্ছি। এবং এটাকে ভর্টিসিটি ডিফারেন্সিয়াল, আর ভর্টিসিটিটাকে যেটা বলতেছে, ভর্টিসিটিটা হচ্ছে তোমার
ডিফারেন্সিয়াল এরিয়া পার ইউনিট এনক্লোজড। সো এটা তুমি যখন সবগুলো টার্মকে ভাঙার পরে যে ভ্যালুটা পাবা, এটা হচ্ছে যেহেতু এটার এরিয়া হচ্ছে ডিএক্স ইন্টু ডিওয়াই, সো ভর্টিসিটি যখন আসবে তখন হচ্ছে ডিফারেন্সিয়াল সার্কুলেশন পার ইউনিট এরিয়া সেহেতু তুমি ডিএক্স বাই ডিওয়াই দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছ। সো ফাইনালি তুমি ভর্টিসিটির ভ্যালু পাবা ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। এরপরে হচ্ছে সে তোমাদের আগে যেটা আমি বললাম যে ট্রান্সলেশনাল শেয়ার স্ট্রেন, তারপরে হচ্ছে লিনিয়ার স্ট্রেন যে জিনিসগুলো ঘটতেছে সেটাতে কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন আগের মতো এটাকে পজিটিভ ধরার পরে একটা ধরো একটা ফ্লুইড এলিমেন্ট টি টাইমে এভাবে আছে, যখন এই টি প্লাস ডেল্টা টি টাইমে এটার মধ্যে যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। সে এটা ডি ডেল থিটা পরিমাণ এটার যে চেঞ্জ হচ্ছে ইন এইচ ডিরেকশন, দ্যাট মিনস হরাইজন্টাল, এবং এটা হচ্ছে তোমার যে পরিমাণ চেঞ্জ হচ্ছে ইন ভার্টিক্যাল ডিরেকশন, সেটাকে জাস্ট কিছুই না, এটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো, এটা ট্যান থিটার ইকুয়েশন গুলো এখানে ভ্যালুগুলো এখানে বসায় দিবে, বসায় দেওয়ার পরে যা আসতেছে ফাইনালি এটাকে বলা হচ্ছে। সো হরাইজন্টাল ক্ষেত্রে এটার চেঞ্জটা হচ্ছে আমার ডেল ভি বাই ডেল এক্স, আর ভার্টিক্যাল ক্ষেত্রে ডেল ইউ বাই ডেল ওয়াই নেগেটিভ, বিকজ এখানে তোমার যখন ডেল থিটার মান বসাচ্ছ তখন যে ডিরেকশনে আসতেছে এবং আমরা কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন আমরা পজিটিভ হিসেবে ধরেছি। এরপরে হচ্ছে যে তোমার যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা থাকতেছে, মানে আমরা যেটা এখানে এখানে যেটা আমরা এটা ডিরাইভ করলাম, যেটা ডেল থিটা এইচ হরিজন্টাল আর ভার্টিক্যাল ডিরেকশনে, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা তৈরি হচ্ছে সেই চেঞ্জ ইন টাইম দিয়ে তোমার অ্যাঙ্গুলার এবং হরাইজন্টাল লাইনে যে চেঞ্জটা সেটা আমরা এখানে দেখাচ্ছি। সো দ্য এভারেজ রোটেশন ওমেগা of the element is then হচ্ছে তোমার half of vertical and horizontal direction, এটা করে ফাইনালি পাওয়া যাচ্ছে যে vorticity equal to হচ্ছে 2 ওমেগা, মানে vorticity is equal to twice the angular velocity of a fluid particle। এক্ষেত্রে তোমাদের এই ডেরাইভেশনের এই কোনোটাই তোমাদের ডেরাইভেশন হিসেবে পরীক্ষায় আসবে না, বাট এটা মাথায় রাখবা যে vorticity is equal to twice the angular velocity of a fluid particle। এবং এটা আমি এখানে দিয়ে রেখেছি যাতে তোমাদের নিজেদের মনে কোনো কোয়েশ্চেন না থাকে। এরপরে হচ্ছে তোমার ইরোটেশনাল ফ্লো এর জন্য যেটা তোমাদের জানতে হবে, এগেইন তোমাদের সেই কনসেপ্টের কথা যেটা বলতেছিলাম, রোটেশনাল ভেলোসিটি, ইরোটেশনাল ভেলোসিটির জন্য তোমাদের যেটা জানতে হবে যে WX, WY এবং WZ এটার যে কম্পোনেন্ট গুলো সেই কম্পোনেন্ট গুলো ইকুয়াল টু হচ্ছে তোমার 0। রোটেশনাল ভেলোসিটির ক্ষেত্রে এটা তোমাদের অ্যাপ্লিকেশন হিসেবে আসতে পারে যে কিভাবে তোমার রোটেশনাল স্টেডি ফ্লো এর ক্ষেত্রে বিভিন্ন বাউন্ডারি কন্ডিশন দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন গুলো জানা থাকতে হবে। সো WX ইকুয়াল টু তোমার হবে হাফ ডেল W বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল জেড ইকুয়াল টু 0, এবং এরকম করে WY WZ এটা হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টের ক্ষেত্রে। এখন তোমাদের সে আরেকটা প্রবলেম যদি আমরা এখানে বলি যে ডিটারমাইন whether the velocity field V, একটা velocity field দেয়া আছে 3ti xzj plus ty square k is incompressible, irrotational, both or neither। এটা তুমি দেখো তোমাদের যেটা বলা হচ্ছে যে এখানে একটা velocity field দেয়া আছে, সো তোমাদের incompressible কিনা, irrotational কিনা, or এটা both কিনা এটা বের করার জন্য তাহলে আমরা কি করব, সো ডাইভারজেন্স অফ দিস ভেলোসিটি ফিল্ড আমরা বের করব। ডাইভারজেন্স বের করার পরে দেখলাম যে এটা হচ্ছে তোমার 0, না ডাইভারজেন্স ইকুয়াল টু 0 আমরা ধরে নিয়ে তারপরে কি ভেলোসিটি ফিল্ড হচ্ছে ইনকম্প্রেসিবল, এটা বের করলাম, তাহলে কার্ল বের করবা, কার্ল বের করার পরে বলতে পারবা যে এটা রোটেশনাল অর ইরোটেশনাল। তার মানে তুমি যখন ডাইভারজেন্স বের করলে, ডাইভারজেন্স বের করে তুমি দেখলে যে এটা 0, তোমাদের রোল নাম্বার 52 এখানে আছে, রোল নাম্বার 52। ইয়েস ম্যাম। ম্যাম তুমি আমাকে হ্যাঁ জি ম্যাম আমি আছি। রোল নাম্বার 52 তোমার এখানে কোনো এটা কি ডিক্লাইন কি?
আচ্ছা, তোমার ওখান থেকে মনে হয় আমার এখানে আসছে যে তুমি কি গ্রুপ, তুমি তো ইয়েতে ছিল না, এই গ্রুপে ছিল না? তুমি জি আছো ম্যাম। এখন? হ্যাঁ 52? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। সেকশন এখানে হচ্ছে আমাদের ভেলোসিটি ফিল্ড দেয়া আছে, সো ডাইভারজেন্স অফ দিস ভেলোসিটি ফিল্ড আমরা বের করব। বের করে দেখলাম এটা 0, তার মানে এই ফ্লোটা হচ্ছে ইনকম্প্রেসিবল। আর কার্ল যখন বের করলাম, কার্ল বের করে দেখলাম যেটা হচ্ছে 0 না, তার মানে দ্য ফ্লো ফ্লুইড ইজ রোটেশনাল নট ইরোটেশনাল। সো এরকম করে তোমাদের ওই ইকুয়েশন গুলো জানা থাকতে হবে এবং কি কি কন্ডিশন সেগুলো জানা থাকতে হবে। এই টাইপের প্রবলেম তোমাদের ফাইনালি থাকতে পারে। এরপরে আরো কয়েকটা কি কনসেপ্ট এখানে আছে, এগেইন এগুলোর মেইন ইকুয়েশনটা তোমাদের জানা থাকতে হবে, বিকজ তোমার এটা ল্যাপ্লাস ফুরিয়ার থেকে মানে এটার কনসেপ্টটা আসা। তো ভেলোসিটি পোটেনশিয়াল এই জিনিসগুলো আসলে তোমাদেরকে তো মানে ফিজিক্যাল এক্সাম্পল দিয়ে আমি দেখাতে পারবো না, সো ইটস হার্ড টু ভিজুয়ালাইজ এই জিনিসগুলো। সেজন্যই বললাম যে এটা আসলে একটু অ্যাডভান্স লেভেলের, বাট জাস্ট টু নো দ্য টার্মস। ভেলোসিটি পোটেনশিয়াল ফাংশন হচ্ছে স্কেলার ফাংশন ইন স্পেস এন্ড টাইম such that its negative derivative with respect to any direction gives the fluid velocity in that direction. That means এটা velocity potential কে আমরা psi দ্বারা এটা প্রকাশ করছি। সো এই যে লাইনটা, সেই লাইনটার মিনিং হচ্ছে মাইনাস ডেল্টা সাই বাই ডেল্টা, এটা ফাই না সাই, এটাকে কি ফাই বলি আমরা না? হ্যাঁ ফাই। ডেল্টা ফাই বাই ডেল্টা এক্স ইকুয়াল টু হচ্ছে ইউ, ডেল্টা ফাই বাই ডেল্টা ওয়াই ইকুয়াল টু হচ্ছে ভি, আর মাইনাস ডেল্টা ফাই বাই ডেল্টা জেড ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ। সো নেগেটিভ ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এনি ডিরেকশন গিভস দ্য ফ্লুইড ভেলোসিটি ইন দ্যাট ডিরেকশন। সো এক্স ডিরেকশনে যদি আমি নেগেটিভ ডেরিভেটিভ বের করি তাহলে সেটা হবে ইউ, ওয়াই ডিরেকশনে করলে হবে ভি, জেড ডিরেকশনে করলে হবে ডাব্লিউ। If the flow is steady and incompressible according to continuity equation, তখন তোমার কি আসবে, delta u by delta x plus delta v by delta y plus delta w by delta z equal to হচ্ছে তোমার 0। এটা আমরা আগেও পড়ে আসলাম। এখন from equation 1 আমরা লিখতে পারি যে এটাকে যদি তুমি স্কোয়ার করো ওভারঅল সবগুলো টার্ম মিলে, ফাইনালি এটা তোমার আসবে 0। সো which is the Laplace equation. So velocity potential function satisfy the Laplace equation. এটা এখানে দেখায়। এরপরে হচ্ছে তোমার ইকুইপোটেনশিয়াল লাইন। ইকুইপোটেনশিয়াল লাইন হচ্ছে যে লাইনের উপরে ভেলোসিটি পোটেনশিয়াল কনস্ট্যান্ট এবং velocity potential phi equal constant or d phi by delta phi equal to হবে তোমার 0। তাহলে যখন 2D প্লেন থাকে, 2D প্লেনে এটা হচ্ছে একটা তোমার x আর y এর একটা ফাংশন। x আর y এর ফাংশন বলতে কি বোঝায়, ডেল্টা ফাই বাই ডেল্টা এক্স ডিএক্স প্লাস ডেল্টা ফাই বাই ডেল্টা ওয়াই ডিওয়াই, এটা ইকুয়াল টু হচ্ছে তোমার ডি ফাই। তাহলে আমরা আগে থেকে জানি যে ডেল্টা ফাই বাই ডেল্টা ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি। এটা এই যে তোমাদের আগে এই ইকুয়েশন 1 থেকে যেটা আমরা জানি। আর ডেল্টা ফাই বাই ডেল্টা এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউ। তাহলে এটা আমরা ইকুয়েশনের মধ্যে বসাই, যেটা পাই সেটা হচ্ছে যে dy বাই dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস u বাই v, এটা which is the slope of an equipotential line. এর পরের টার্মটা হচ্ছে তোমার স্ট্রিম ফাংশন। স্ট্রিম ফাংশন এটা একটা স্কেলার ফাংশন এন্ড এটা হচ্ছে তোমার এটার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এনি ডিরেকশন গিভস ভেলোসিটি কম্পোনেন্ট অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু দ্যাট ডিরেকশন। তার মানে কি, তার মানে হচ্ছে তোমার স্ট্রিম ফাংশন ডেল্টা সাই, এটা সাই, ডেল্টা সাই বাই ডেল্টা এক্স ইকুয়াল টু হবে হচ্ছে তোমার ভি। ভি কেন হবে, কারণ রাইট অ্যাঙ্গেলে যে ডিরেকশনটা আছে। সো যখন আমরা এটা করলাম তখন কি কি দেখলাম যে তোমার এক্স ডিরেকশনে ইন দ্যাট ডিরেকশন, বাট নেগেটিভ ডেরিভেটিভ ইন দ্যাট ডিরেকশন, দ্যাট মিনস তোমার এখানে ডেল্টা এক্স এর সাথে ছিল ইউ, কিন্তু যখন তুমি স্ট্রিম ফাংশন করবা তখন তোমার ডেল্টা এক্স এর সাথে হচ্ছে ভি, বিকজ এটা হচ্ছে velocity component at right angles to that direction, এখানে y এর সাথে হবে u। তাহলে stream function satisfies continuity equation if the flow is steady and incompressible, তার মানে কি হবে, delta u by delta x delta v by delta y equal to হচ্ছে তোমার 0। তো এটাকে তুমি যদি ইয়ে হিসেবে নাও, স্ট্রিম ফাংশন হিসেবে এটাকে যদি আমরা লিখি, u এর ভ্যালু এখানে লিখবো আর v এর ভ্যালু এখানে লিখবো, লেখার পরে এটাকে ডেরিভেটিভ করলে পরে ফাইনালি কি আসবে,
সবগুলো তুমি যখন এক্স ওয়াই ফাংশন হিসেবে করলা। সরি, কারো একজন মনে হয় তোমরা মিউট করো নাই। ওকে, সো যখন এটা স্ট্রিম ফাংশন হিসেবে আমরা লিখবো ফাইনালি তখন কি আসবে, dy by dx equal to হচ্ছে b by u which is the slope of constant stream function line. এগুলো এই স্ট্রিম ফাংশন এবং এই যে ভেলোসিটি পোটেনশিয়াল এই জিনিসগুলোতে কিন্তু একটু উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা থাকে। জাস্ট মেইন যে এটা বললাম আমি, ডিফারেন্সটা বললাম, সেটা মাথায় রাখবা, সেটা মাথায় রেখে জাস্ট এটা এক্স ওয়াই দিয়ে ব্র্যাক করে ফেলবা আর কি। এরপরে হচ্ছে তোমাদের স্ট্রিম ফাংশন dy by dx equal to হচ্ছে v by u। তাহলে স্ট্রিম ফাংশনের সাথে আমাদের এটার কি ডিফারেন্স হলো বলো, ইকুইপোটেনশিয়াল লাইনের স্লোপ দুটার ডিফারেন্স কি? ইকুইপোটেনশিয়াল লাইনের স্লোপ যেটা সেটা হচ্ছে dy by dx নেগেটিভ এটা আসছে, আর স্ট্রিম ফাংশনের ক্ষেত্রে dy by dx স্লোপ অফ দ্য কনস্ট্যান্ট স্ট্রিম ফাংশন লাইন। এটা একটু সবাই মনে রাখবা। এরপরে হচ্ছে তোমার ফ্লো নেট। এই ফ্লো নেটের জন্যই আসলে তোমাদের এই ছোট ছোট এতগুলো কনসেপ্ট আসলে তোমাদের জানার কথা বললাম। সেটা হচ্ছে ফ্লো নেটের ক্ষেত্রে এখন দেখো স্লোপ অফ দ্য ইকুইপোটেনশিয়াল লাইন যেটা আমি মাত্র দেখালাম সেটা আমরা জানি যে dy by dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউ বাই বি। এটাকে যদি আমরা ধরো আমরা প্রকাশ করলাম m1 দিয়ে। এরপরে হচ্ছে স্লোপ অফ কনস্ট্যান্ট স্ট্রিম ফাংশন লাইন dy by dx ইকুয়াল টু হচ্ছে v by u। এটাকে আমরা সে ধরলাম m2। এখন যদি আমরা m1 আর m2 করি, m1 ইনটু m2, তাহলে কি হবে, ইকুয়াল টু হবে -1, কারণ উপরে হচ্ছে u by v আর পরেরটা হচ্ছে v by u এবং একটা আছে সামনে নেগেটিভ আছে। সো ইকুইপোটেনশিয়াল লাইন এন্ড দ্য লাইন অফ কনস্ট্যান্ট স্ট্রিম ফাংশন আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো আমরা যেহেতু জানি যে দুইটা লাইনের স্লোপকে যদি আমরা মাল্টিপ্লাই করি এটা ইকুয়াল টু -1 আসছে। সো তার মানে আমরা দেখলাম যে ইকুইপোটেনশিয়াল লাইন আর লাইন অফ কনস্ট্যান্ট স্ট্রিম ফাংশন আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো দিস আর দ্য লাইনস এন্ড এটা হচ্ছে তোমার ফাই ইকুইপোটেনশিয়াল লাইন। এরপরে তাহলে সেটা থেকে ফ্লো নেটের যে কনসেপ্টটা আসলো, ফ্লো নেটের কনসেপ্টটা হচ্ছে যে দেখো তোমাদের এটা যদি আমরা জাস্ট একটা ফ্লো এর কথা চিন্তা করি যেখানে ধরো তোমার কনস্ট্যান্টলি ওয়াটার অ্যাড হচ্ছে এবং সেখানে তোমরা যে তোমাদের পিজোমিটার অর ম্যানোমিটার সবকিছু দিয়েছে, তোমরা এটা হেড মেজার করা শিখেছো। সো ফ্লো লাইন আর ইকুইপোটেনশিয়াল লাইনটা দেখো কি এটা একটা একটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এই লাইনগুলো হচ্ছে ফ্লো লাইন, এই লাইনগুলো হচ্ছে ইকুইপোটেনশিয়াল লাইন। তাহলে ফ্লো নেট গিভস আ পিকটোরিয়াল প্রেজেন্টেশন। সো এভাবে একটা চিন্তা করো of the path taken by water particles and the head variation along the path. সো এটা যে হেড ভ্যারিয়েশন গুলো থাকে সেটার মধ্যে তোমার দেখো এটার রিপ্রেজেন্টেশন আমরা করতে পারি এভাবে যে ওয়াটার পার্টিকেল গুলো এবং এটার হেড ভ্যারিয়েশনের সাথে কি ধরনের ডিফারেন্স হতে পারে। সো ফ্লো নেটের ক্ষেত্রে ছোট ছোট কতগুলো জিনিস তোমাদের জানা থাকতে হবে। সেটা হচ্ছে এগুলো ধরো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ফ্লো লাইন, আর ইকুইপোটেনশিয়াল লাইন হচ্ছে প্রত্যেকটা পিজোমিটারের সাথে কানেক্টেড। সো এগুলো প্রত্যেকটা লাইন মানে এই একটা লাইন একটা কনস্ট্যান্ট হেডকে রিপ্রেজেন্ট করে। এই পরের যে লাইনটা সেই লাইনটা আরেকটা হেডকে রিপ্রেজেন্ট করে। এর পরের যে লাইনটা সেটা আরেকটা হেডকে রিপ্রেজেন্ট করে। সো ইকুইপোটেনশিয়াল লাইন আর ফ্লো লাইনটা তোমরা যেটা দেখতে পাচ্ছ যে পাথ দিয়ে ফ্লোটা হয় সেই পথটাকে বলা হয় হচ্ছে তোমার ফ্লো লাইন। এরপরে তোমাদের ছোট ছোট এগুলো আসলে সামারি টাইপের। সেটা হচ্ছে যে ফ্লো ইকুইপোটেনশিয়াল লাইন আর ফ্লো লাইন এগুলো কখনোই একটা আরেকটাকে ক্রস করবে না। মানে একটা ইকুইপোটেনশিয়াল লাইন আর একটা ইকুইপোটেনশিয়াল লাইনের সাথে কখনোই ক্রস করবে না, বিকজ দে রিপ্রেজেন্ট টু ডিফারেন্ট হেডস। আর ফ্লো লাইনগুলো অবশ্যই একটা আরেকটার সাথে কখনোই এটাকে ক্রস করবে না। ফ্লো লাইন আর ইকুইপোটেনশিয়াল লাইন একটা আরেকটার সাথে অর্থোগোনাল মানে হচ্ছে একটা আরেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এবং একটা ফ্লো লাইন না, এটা ভুল হলো,
দুইটা ফ্লো লাইন আর দুইটা ইকুইপোটেনশিয়াল লাইনের মাঝখানের যে এই জায়গাটা, সো এ আর বি এই দুটার যে রেশিও সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এরপরে হচ্ছে তোমার ড্রপ অফ হেড বিটুইন টু অ্যাডজেসেন্ট ইকুইপোটেনশিয়াল লাইন ইজ কনস্ট্যান্ট, মানে তোমার এটা যদি হয় একটা 13 মিটার হেডের ইকুইপোটেনশিয়াল লাইন, এর পরেরটা হবে 11, তারপরেরটা হবে 9, মানে এই ড্রপ অফ হেড যেটা সেটা অলওয়েজ তোমার দুটো ইকুইপোটেনশিয়াল লাইনের মধ্যে কনস্ট্যান্ট থাকবে। আর ডিসচার্জ বিটুইন দ্য টু অ্যাডজেসেন্ট ফ্লো চ্যানেলস ইজ কনস্ট্যান্ট, মানে তোমাদের দুটা পাশাপাশি যে ফ্লো চ্যানেল থাকবে সেটার মধ্যে যে ডিসচার্জ থাকবে সেটাও এখানকার ডিসচার্জ এবং এখানকার ডিসচার্জ তোমার সেম থাকবে, এটা তো আমরা আগে থেকে জানি। সো ফর কন্টিনিউটি, তাহলে যদি ফাইনালি সামারাইজ করি ফ্লোনেটের ক্ষেত্রে সেটা হবে কি, স্ট্রিমলাইনস এন্ড ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইন স্টেডি 2D ফ্লো ক্যান বি ডিটারমাইন্ড বাই ফ্লোনেটস। এটা আমরা কি কি পাচ্ছি, স্ট্রিমলাইন পাচ্ছি, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন পাচ্ছি, নেটওয়ার্ক অফ স্ট্রিমলাইনস এন্ড ইকুইপোটেনশিয়াল লাইন জানতে পারি আমরা ফ্লোনেট থেকে, ডিস্টেন্স বিটুইন দিস লাইনস আর ইনভার্সলি প্রপোর্শনাল, এটা আমরা জানি। এরপরে হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যাকচুয়াল ফ্লো ম্যাগনিটিউড, মানে তুমি এটার মধ্যে থেকে whether the flow changes the direction or not তুমি এটা অ্যাকচুয়ালি জানতে পারবা না, সেজন্য তোমার ফ্লোনেটটা তোমার মডেলিং এর ক্ষেত্রে এটার ব্যবহারটা হয় অনেক বেশি। আর it provides the one and only representation of ideal flow within the given boundary. So এই বাউন্ডারির মধ্যে তোমার আইডিয়াল ফ্লো এর যে রিপ্রেজেন্টেশন সেটার ক্ষেত্রে ফ্লোনেটের ব্যবহার হতে পারে। এই হচ্ছে আমাদের ওভারঅল ফ্লোনেটের কনসিডারেশন। তোমরা কি এখন এটা দেখতে পাও? তোমরা কি ম্যাথের এটা দেখতে পাও পিডিএফটা? এটা দেখা যায়, ম্যাথের এটা দেখা যায়? আচ্ছা, এখন দেখো আমি তোমাদের যে জিনিসগুলো বললাম সেটা ছোট ছোট কতগুলো অ্যাপ্লিকেশন এখানে আছে, এটাকে আমি তোমাদের দিয়েছি না এই ম্যাথের ইয়েটা প্রবলেমগুলো? চ্যাপ্টার 3টা দেওয়া হয়নি? আচ্ছা, এটা আমি তোমাদের দিয়ে দিব, সেটা হচ্ছে তোমাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য, সাথে তোমাদের ফ্রেঞ্জিনির বই তো করতেই হবে। আমি আজকে যেহেতু বাসায়, সো এই মোমেন্টে আমার কাছে ফ্রেঞ্জিনির বইটা নাই, এই জন্য আমি তোমাদের লেকচার নোটে আজকের লেকচারে ফ্রেঞ্জিনির প্রবলেমগুলো অ্যাড করতে পারি নাই। ওটা সমস্যা নাই, এটা তোমরা এইটা থেকে করলেই হবে, ফ্রেঞ্জিনির একই রকমই। হ্যাঁ, সো তোমাদের এটা আমি দিয়ে দিব। এটা হচ্ছে the velocity vector in an incompressible flow is given by, এখানে তোমাদের সেম যেটা তোমাদের করালাম যে velocity vector দেয়া আছে, সো v দেয়া আছে। হ্যাঁ, সো v এর ক্ষেত্রে 3xt y z স্কয়ার i এভাবে তোমার পুরো একটা velocity vector দেয়া আছে। এখন verify whether the continuity equation is satisfied and determine the acceleration vector at point a. হ্যাঁ, তো তোমাদের এখানে বের করতে হবে যে কন্টিনিউটি ইকুয়েশনকে এটা স্যাটিসফাই করে কিনা। সো কন্টিনিউটি ইকুয়েশনকে স্যাটিসফাই করার জন্য আমাদের ফাইনালি কি থাকতে হবে, ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স প্লাস ডেল্টা ভি বাই ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা জেড ইকুয়াল টু হতে হবে 0। সো এটা থেকে তোমরা ভেলোসিটি ভেক্টর যে দেয়া আছে সেটা থেকে ইউ ভি ডাব্লিউ তোমরা জানো, ইউ ভি ডাব্লিউ এটা বের করে নিলে সেটা ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স করবা, ডেল্টা ভি বাই ডেল্টা ওয়াই করবা, ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা জেড করবা, করে ফাইনালি যেটা আসবে সেটাকে যোগ বিয়োগ করে দেখবে এটা কি 0 হয়েছে কিনা। সো এটা 0, সো হেন্স দ্য কন্টিনিউটি ইকুয়েশন ইজ স্যাটিসফাইড। আর একটা বলছে যে ডিটারমাইন দ্য অ্যাক্সিলারেশন ভেক্টর এট পয়েন্ট এ, এখানে 1 1 1 এই পয়েন্টের জন্য t ইকুয়াল টু 1 এর জন্য এটা তোমার অ্যাক্সিলারেশনটা বের করতে বলছে। সো অ্যাক্সিলারেশন আমরা অলরেডি জানি, এক্স কম্পোনেন্টের অ্যাক্সিলারেশন বের করবা, y বের করবা, z বের করবা, করে এই তিনটা জাস্ট এখানে 1 1 1 দিছে, ইটস ভেরি আনলাইকলি যে আমি 1 1 1 দিব। সো এখানে তোমাদের এই জিনিসটা ক্যালকুলেট করা শিখতে হবে। সো ফাইনালি এখানে মান বসালে পাবা। এরপরে হচ্ছে তোমার এই যে for steady incompressible flow, verify whether the following values of u and v are possible. So একটা তোমার এখানে u এর আর v এর ইকুয়েশন দেয়া আছে, এরকম 1 2 3 তিনটা ইকুয়েশন দেয়া আছে। সো তোমাদের
কন্ডিশন বলা আছে যেটা স্টেডি ইনকম্প্রেসিবল ফ্লো, এখন সেটা আদৌ পসিবল কিনা। সো ফর স্টেডি ইনকম্প্রেসিবল ফ্লো আমরা জানি যে del u by del x প্লাস del v by del y ইকুয়াল টু হবে হচ্ছে তোমার 0। এখানে কেন del u by del x প্লাস del v by del y হলো, del w by del z নাই কেন? ম্যাম এখানে তো শুধুমাত্র দুইটা কম্পোনেন্টই দেওয়া আছে, W0 এখানে। ভেরি গুড। সো এখানে তোমার শুধু u and v এর কথা বলা ছিল, তাই তোমাদের কন্টিনিউ ইকুয়েশনের মধ্যে শুধুমাত্র v আর w এই দুই কম্পোনেন্টই আসবে। তো এটা আসলে পরে তোমরা এখানে জাস্ট del u by del x বের করবা, del v by del y বের করবা, বের করে এটা ইকুয়েশনের মধ্যে মান বসাবে, ফাইনালি দেখবা যে এটা 0 হয় নাই, সো দ্য ফ্লো ইজ নট পসিবল। মানে ওরা এখানে বের করতে বলছে যে u and v এর এই ভ্যালুগুলো কি আদৌ পসিবল কিনা। তো দেখবা এটা পসিবল না। এরপরে পরের যে ইকুয়েশনটা, ইকুয়েশন 2, সেখানে তুমি প্লাস 4x মাইনাস 4x, সো এটা 0, সো ফ্লো ইজ পসিবল। এর পরেরটা যেটা বের করলো del u বাই del x করে এখানে সবকিছু করে 0, সো দ্য ফ্লো ইজ পসিবল। সো এই ধরনের প্রবলেমগুলো তোমাদের ভালো করে শিখতে হবে। এরপরে হচ্ছে ডিটারমাইন হুইচ অফ দ্য ভেলোসিটি কম্পোনেন্ট সেটস given below satisfy the equation of continuity. Again same, তোমাদের যেটা আগের প্রবলেম বললাম, জাস্ট বের করে দেখবা ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা। এরপরে হচ্ছে তোমার calculate the unknown velocity component in the following so that the equation of continuity is satisfied. এটা সেম থিং, জাস্ট একটু মানে জাস্ট আননোন দিয়ে বের করতে হবে, দুইটা ইকুয়েশন দুইটা আননোন, এটা তোমাদের জন্য কোনো প্রবলেম হওয়ার কথা না। এরপরে হচ্ছে তোমার 3-19, আচ্ছা, consider the velocity field given by uv, determine the conditions that should exist among the four coefficients so that the velocity flow represents a possible irrotational fluid flow. Irrotational fluid flow তে আমরা যেটা পড়লাম সেটা এখানে আছে, দেখি এইটা কি আমরা কভার করেছি। the condition must be, হ্যাঁ must be del a1 b1, না এই কনসেপ্টে আমরা irrotational flow পড়ি নাই, সো এটা তোমাদের লাগবে না। Consider the velocity field given by, find the circulation around an area bounded by এটা না, এটাও তোমাদের লাগবে না। 3.21 যেটা, এটাও তোমাদের লাগবে না, বিকজ আমি তোমাদের এই সার্কুলেশন এই এরিয়া বের করা এটা তোমাদের শেখাই নাই, সো এটা দরকার নাই। এরপরেরটা দেখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। ফর দ্য ফলোইং ফ্লোস ডিটারমাইন দ্য কম্পোনেন্টস অফ রোটেশন অ্যাবাউট দ্য ভেরিয়াস এক্সিস। এটা ভেরি ইজি বাট ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার ইউ, ভি আর ডাব্লিউ এর ভ্যালু দেয়া আছে, যেটা তোমাদের করতে হবে এই ইকুয়েশনটা ধরুন, এই ইকুয়েশনে তোমাদের ক্লাসে যেটা দেখালাম আমি, যে তোমার রোটেশনের যে ভেরিয়াস কম্পোনেন্ট গুলো আছে ভেরিয়াস এক্সিসে, সেটা হচ্ছে wx, wy, wz, এই ইকুয়েশন গুলোর মধ্যে মান বসায় এটা থেকে তোমার ভেরিয়াস কম্পোনেন্টটা বের করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা দেখবা, এটা একদম সহজ, del v by del x, del u by del y, জাস্ট খালি এই সবগুলো মান বের করবা। wz এর ভ্যালু হচ্ছে এটা, wx এর ভ্যালু হচ্ছে এটা, wy এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে ফাইনালি তুমি সবগুলো যোগ বিয়োগ করার পরে দেখবা যে এটা 0 আসছে কি আসে নাই। যদি 0 আসে তাহলে এটা হবে তোমার ইরোটেশনাল ফ্লো, আর কম্পোনেন্ট গুলো বের করা আর কি দেখতে হবে। এইটা কি, the x component of velocity is given by এটা, find the value of the y component if there exists boundary condition b0. এটা একদম সহজ, এটা তোমরা দেখবা। Verify whether the following stream functions represent a rotational flow. So stream function দেয়া আছে, সেখান থেকে তোমাদের বের করতে হবে যেটা irrotational flow করে কিনা। এটা একদম সহজ, এটা তোমাদের ক্লাসে দেখাইছি আমি। সেটা হচ্ছে তোমার যে সাই দেওয়া আছে, সেখান থেকে ডেল্টা সাই বাই ডেল্টা এক্স, ডেল্টা সাই বাই ডেল্টা ওয়াই এটা বের করবা। বের করার পরে ফাইনালি দেখবা যে এটা ইকুয়াল টু 0 কিনা, সেখান থেকে irrotational flow, rotational flow সেটা বের করা। এরপরে হচ্ছে তোমার for the velocity components in a fluid flow given, so the
low is possible. Again, the same thing. এরপরে হচ্ছে obtain relevant stream function to each of the following. Again, এটা same thing. এটা করতে হবে for the following function calculate the velocity at point. Again, same thing. Low is the stream function. The velocity between তোমাদের 3.27 পর্যন্ত দেখলেই হবে। ঠিক আছে? 3.27 এরপরে হচ্ছে তোমার টু ডাইমেনশনাল এরপরে তোমার কতগুলো আবার একদম সিমিলার আছে 3.31 calculate the corresponding potential function. Corresponding potential. না, এটা দরকার নাই। তোমরা 3.27 আর তারপর 3.31 মাঝখানের ওগুলো দরকার নেই, এই পর্যন্ত দেখলেই হবে। যে জিনিসগুলো ক্লাসে যে কনসেপ্টের কথা বা যে ইকুয়েশন গুলো আমি দেখাই নাই সেই রিলেটেড অঙ্ক করতে হবে না। জাস্ট আমি এটা মিন করছি এখানে। আমি তোমাদের এই হ্যান্ডআউটটা দিয়ে দিব, এই প্রবলেম গুলো দিয়ে দিব, বাট ডোন্ট এক্সপেক্ট যে হুবহু এইখান থেকে এরকমই আসবে, বাট এরকমই আসবে। হ্যাঁ, এই যে কনসেপ্ট গুলো ক্লাসে করেছি, আমি ক্লাসে যা করাচ্ছি তার বাইরে কখনোই কোনো কোয়েশ্চেন হবে না। সো কিন্তু এই জিনিসগুলো যেন ক্লিয়ার থাকে তোমাদের মাথায়। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্লাইডটা কি দিয়ে দিবেন মাঝখানে যেটা পড়াবেন? হ্যাঁ, তোমাদের আগের স্লাইডগুলো দিয়েছি না আমি? আগেগুলো দেওয়া হয়েছে মনে হয়। সো আজকের স্লাইডটা আর আজকে তোমাদের এই প্রবলেমগুলো এটা দিয়ে দিব আমি। তোমাদের আজকে আসলে আমি অনেকখানি, মানে তুমি বলতে পারো 1.5 লেকচার দেখানো হলো। তোমাদের উপরে অনেক কিছু আসলে দিয়ে দিলাম, কারণ হচ্ছে যে তোমাদের সাথে আমার অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, তো সো আমার একটুখানি রাশ করতে হলো, কিছু করার নাই। এখন আই হোপ তোমরা এটা পারবা, তোমাদের এটা প্রবলেম হওয়ার কথা না। সো যেটা তোমাদের জন্য করতে হবে যে আমি আগামী 2-3 সপ্তাহ একটু কভার করে দেখি যে আমি কতখানি করতে পারি। তারপর যদি না হয় তাহলে আমি হয়তো এক্সট্রা ক্লাস নিব, তখন ওটার সাথে টাইমিং তোমাদের সাথে আমি ম্যাচ করে নিব। সেটা হয়তো অনলাইনে হলে অনলাইনে, অফলাইনে হলে অফলাইনে। তোমাদের সাথে ক্লাস তো আমার নেক্সট উইকে তো ফেস টু ফেস, তাই না? সো নেক্সট উইক থেকে তো দেখা হবেই। আমরা এই সপ্তাহে দেখি কতটুকু কি কভার করতে পারি, যেহেতু আমাদের থার্ড চ্যাপ্টারটা শেষ এবং বার্নৌলিস ইকুয়েশনের অনেকখানি শেষ। এরপরে হয়তো নেভিয়ার-স্টোকস ইকুয়েশন শুরু করব। দেখি কতখানি কভার করতে পারি। যদি দুইটা ক্লাসে একটা ক্লাসের মতো এক্সট্রা কভার করা যায় তাহলে অনেক। সো তোমাদের উপর অনেক কিছু দিয়ে দিলাম, বাট এই জিনিসগুলো আসলে এত বেশি কঠিন না, যেহেতু তোমাদের ডেরাইভেশন অর ওই মানে একদম ফুলফিল ওই জিনিসগুলো শেখার দরকার নাই। তোমরা ইকুয়েশন গুলো শিখবা, কোনটা কি মিন করে সেটা শিখবা, এগুলোর মধ্যে ডিফারেন্স যেটা সেটা শিখবা, এবং এটার অ্যাপ্লিকেশনটা শিখবা। দ্যাটস ইট। আর তোমাদের ফ্লোনেটের কোনো প্রবলেম যদি ইয়েতে করো, ফ্রেন্ডজিনিতে করো, তাহলে ওটা যদি কেউ আলোচনা করতে চাও নেক্সট ক্লাসে আর যখন ফেস টু ফেস আলোচনা করলেই সুবিধা, কারণ অনলাইনে এরকম করে করা যায় না, তো মানে ইন্টারাকশনটা ওরকম করে করা যায় না। সো তোমরা এই সপ্তাহের মধ্যে দেখে কারো যদি কোনো ধরনের কনসেপ্টে মনে হয় যে জিনিসটা বুঝি নাই বা একটু কনফিউজ লাগতেছে, সো আমরা যখন নেক্সট উইকে ফেস টু ফেস ক্লাস করবো তখন ডিসকাস করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।